প্রিয় দর্শক, সংবাদপত্রে বাংলাদেশ অনুষ্ঠান থেকে আমি রেজানুর রহমান আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। বিভিন্ন জাতীয় দৈনিকে প্রকাশিত খবরের বিশ্লেষণ নিয়ে আমাদের আজকের এই অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত আছেন সিনিয়র সাংবাদিক হাসনাইন খোরশেদ সূচি। স্বাগত আপনাকে অনুষ্ঠানে। ধন্যবাদ আপনাকে। পত্রপত্রিকায় প্রকাশিত কয়েকটা গুরুত্বপূর্ণ শিরোনাম আপনাকে পড়ে শোনাই, তারপর আমরা আলোচনায় যেতে চাই। প্রথম আলো, গোপালগঞ্জে হামলা, সংঘাতের ইঙ্গিত ছিল স্পষ্ট, নিরাপত্তা প্রস্তুতি নিয়ে প্রশ্ন, যুক্তরাষ্ট্র থেকে পণ্য আনতে শুল্কে বেশি ছাড় দেওয়ার চিন্তা। দৈনিক ইত্তেফাক, থমথমে গোপালগঞ্জ, বাড়ল কারফিউ, গোপালগঞ্জের ঘটনা এত পরিমাণ হবে এ তথ্য ছিল না, স্বরাষ্ট্র উপদেষ্টা। বাংলাদেশ প্রতিদিন, থমথমে গোপালগঞ্জে আতঙ্ক, গোপালগঞ্জে পুলিশ অভিযান অব্যাহত থাকবে, বিভাগীয় কমিশনার। কালের কণ্ঠ, গোপালগঞ্জ থমথমে বাড়ল কারফিউ, স্বাধীন বিচার বিভাগ নিশ্চিত না হলে সংস্কার ঝুঁকিতে পড়বে, প্রধান বিচারপতি বলেছেন। মানবজমিন, থমথমে গোপালগঞ্জ, গ্রেপ্তার আতঙ্কে ঘরছাড়া অনেকে, কারফিউর মেয়াদ বাড়ল, সহিংসতার কারণ অনুসন্ধানে কমিটি। দৈনিক যুগান্তর, দিল্লি থেকে একাধিক অডিও বার্তা, হাসিনার নির্দেশেই হামলা, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কারফিউ চলবে, গোপালগঞ্জ জুড়ে থমথমে অবস্থা, গ্রেপ্তার 25। দৈনিক সমকাল, আগের সব সংস্কার নিবন্ধন বাতিল, কমল পর্যবেক্ষকের বয়স, নির্বাচন নিয়ে রিপোর্ট, অনির্দিষ্টকাল কারফিউ, থমথমে গোপালগঞ্জ, দাফন দাহ হয়েছে, সুরতহাল ময়না তদন্ত, মামলা হয়নি। কালবেলা শিরোনাম, ঐক্যমত্য কমিশনের ঐক্য কত দূরে, থমথমে গোপালগঞ্জ, গ্রেপ্তার 25। দেশ রূপান্তর, থমথমে শহরে এখনো শঙ্কা, অনেক কিছুর ভাবনা, গোপালগঞ্জের ঘটনা। আমার দেশ, গোপালগঞ্জ নিয়ন্ত্রণহীন দুর্বল প্রশাসনে, ভারতকে খুশি করতে এই রুপিতে লেনদেনের সিদ্ধান্ত ছিল হাসিনার। খবরের কাগজ, জনশক্তি রপ্তানিতে বিপর্যয়ের শঙ্কা, পরিস্থিতি থমথমে, কারফিউ বেড়েছে গোপালগঞ্জে। আমাদের সময়, দেশে মপতন্ত্র প্রতিষ্ঠিত হয়নি, কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে, অ্যাটর্নি জেনারেল বলেছেন। দৈনিক করতোয়া, গোপালগঞ্জে বাড়ল কারফিউ, সহিংসতার ঘটনা তদন্তে উচ্চ পর্যায়ের কমিটি, গুজবে বিভ্রান্ত না হয়ে সহযোগিতার আহ্বান সেনাবাহিনীর। আপনি শিরোনাম শুনলেন। গত কয়েকদিন ধরে গোপালগঞ্জ নিয়ে হয়তো আলোচনা চলতেই থাকবে, আবারও আলোচনা, আজকেও আলোচনা। সংঘাতের ইঙ্গিত ছিল স্পষ্ট, নিরাপত্তা নিয়ে নানা প্রশ্ন। গোপালগঞ্জের ঘটনা এত পরিমাণ হবে এ তথ্য ছিল না, স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন। কি মনে হয় আপনার? গোপালগঞ্জে একটা অঘটন ঘটতে পারে এইটা বোঝার জন্য আসলে খুব বেশি কিছু লাগে না। আমি যদি প্রথম আলোর ইয়ার পড়ে শোনাই, বিভিন্ন এলাকা থেকে আওয়ামী লীগের নেতাকর্মীরা এসে শহরের অলিতে গলিতে অবস্থান নেন, কয়েকদিন ধরে চলে এই প্রচারণা, এবং স্থানীয় এনসিপি হামলার আশঙ্কা কথা পুলিশকে জানিয়েছিল। হামলার ঝুঁকি নিয়ে গোয়েন্দা তথ্যের ঘাটতি ছিল, মঞ্চে হামলার সময় পুলিশও সভাস্থল ছেড়ে যায়, কিছু দুষ্কৃতকারী বাইরে থেকেও এসেছিল, বিভাগীয় কমিশনার বলেছেন। তাহলে স্বরাষ্ট্র উপদেষ্টার এই যে বক্তব্য, তার সাথে কি মিল আছে? মেলে না তো, আসলেই মেলে না, এবং এটা খুব অস্বাভাবিক। মানে আমি এটি বলছিলাম যে গোপালগঞ্জে এনসিপি যখন পদযাত্রা নিয়ে গোপালগঞ্জে যাচ্ছে, সমাবেশ করবে ঘোষণা দিচ্ছে, তখন গোপালগঞ্জে একটা অঘটন ঘটতে পারে এটা বোঝার জন্য গোয়েন্দা তথ্যের দরকার হয় না। রাজনীতি সম্পর্কে সামান্যতম সচেতনতা যারা আছে সেই একটা শঙ্কা বোধ করবেন যে ঘটতে পারে। তো সেই ক্ষেত্রে যখন আমরা প্রথম আলো রিপোর্টে দেখলাম যে গ্রাম থেকে, গোপালগঞ্জের বিভিন্ন গ্রাম থেকে সংগঠিত করে 4-5 দিন ধরে নিয়ে আসা হচ্ছিল মানুষকে, সেটা তো গোয়েন্দাদের জানার কথা। মোরওভার সকাল 9:30টার সময় প্রথম যখন পুলিশের গাড়িতে হামলা হলো, গাড়ি পোড়ানো হলো, পরে 11টার ইউএনওর গাড়িতে হামলা হলো, তখনও তো অনেক সময় ছিল হাতে। আশেপাশের জেলা থেকে পুলিশ এনেও নিরাপত্তা জোরদার করা যেত, অথবা যদি মনে হয় যে ভয়াবহ সহিংসতা হতে পারে, এনসিপির নেতাদের অনুরোধ করা যেত যে আপনারা গোপালগঞ্জে এড়িয়ে যান, এই মুহূর্তে আসতে না দেয়া। সেটা সরকার করতেই পারত, কিন্তু সরকারের দিক থেকে আমরা সেই উদ্যোগ দেখিনি যে নিরাপত্তা আইন শৃঙ্খলার কোনো অবনতি যাতে না ঘটে, সেটার জন্য সরকারের যা করা উচিত। আপনি এই যে প্রেডিকশনটা বললেন যে এনসিপি কে অনুরোধ করলেও তারা হয়তো সরে যেত, আসলে সরে যেত। যদি না সরে, সেক্ষেত্রে সরকারের
আমরা এটা সবসময় দেখি যে যদি কোথাও সহিংসতার আশঙ্কা থাকে, মানে চেষ্টা করা যদি দুই পক্ষের মধ্যে, দুই পক্ষ প্রায় বাংলাদেশিরা হয়েছে, আমরা হতে দেখেছি যে একই স্থানে দুই পক্ষ সমাবেশ বা মিছিল করছে বা করার ঘোষণা দিয়েছে, তখন সরকার সেই জায়গায় ১৪৪ ধারা জারি করে দিয়েছে। একজন সংবাদকর্মী হিসাবে আপনি দীর্ঘদিন ধরে সংবাদ মাধ্যমে কাজ করছেন, টেলিভিশন পরিচালনা করেছেন, কি মনে হয় এই যে গোপালগঞ্জের ঘটনা, গোপালগঞ্জ এখন দৃষ্টান্ত গোপালগঞ্জ বা ঘটনা গোপালগঞ্জ, এই পরিস্থিতি কোথায় নিয়ে যাবে? এটা উদ্বেগের। এবং আমি যেটা কালকে বিএনপির মহাসচিব একটা কথা বলেছেন ফখরুল ইসলাম আলমগীর সাহেব, আমি সেই আলোচনায় আসবো, সেটা কিন্তু আমরা বারবারই ভয় পাচ্ছি যে নির্বাচনকে বিলম্বিত করা কিংবা নির্বাচনকে নস্যাৎ করে দেওয়া, যে ফেব্রুয়ারিতে নির্বাচনের যে আশা আমরা করছি সেইটাকে নস্যাৎ করার কোনো রকম ষড়যন্ত্র আছে কিনা আমরা সন্দিহান। এবং আমরা ওই উদ্বেগ থেকে বের হয়ে আসতে চাই যে নির্বাচন যা কিছুই হোক, নির্বাচন আপনি যেটা বললেন, যেটা স্বপ্নের কথা বললেন, যেটা সবাই বলে যে অশান্তি যেন না হয়, কিন্তু বিচার না হলে ফরিদপুরের নাহিদ ইসলাম বলেছেন যে যদি বিচার না হয় তাহলে মুজিববাদ মুক্ত করতে আবার মার্চ টু গোপালগঞ্জ হবে। ইস্যুটা হচ্ছে বিচার হবে না কেন, যে বিচার না হওয়ার প্রশ্নটা আসছে কেন? যে যখন একটা অন্তর্বর্তী সরকার আছে এবং প্রফেসর ইউনূসের মতন একজন ব্যক্তিত্ব এই সরকারকে নেতৃত্ব দিচ্ছেন, সেই সরকার কেন বিচার করবে না? তো আমরা এই সন্দেহগুলো কেন আসছে? এই সন্দেহগুলো আসছে এই কারণে যে সরকার নিঃসন্দেহে সরকার জানতো বা সরকারের প্রেরিত করা উচিত ছিল, স্থানীয় প্রশাসনের প্রেরিত করা উচিত ছিল যে গোপালগঞ্জে একটা অঘটন ঘটতে পারে। কিন্তু অঘটন ঘটার আশঙ্কা থাকা সত্ত্বেও অঘটন প্রতিরোধের যে পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া, নিরাপত্তা ব্যবস্থা নেওয়া, সেটা করা হয়নি। এবং একই রকম যখন নাহিদ বলছেন যে বিচার না হলে তারা আবার গোপালগঞ্জে যাবেন, সো বিচার না হওয়ার ভয়টা বোধ হয় একই রকম, যে কিছু একটা অন্য কিছু গোট পাকাচ্ছে কিনা সেইটা আমরা ভয় পাচ্ছি। এবং আমরা মনে করি যে শেষ পর্যন্ত নির্বাচিত সরকার, নির্বাচিত সংসদই আসলে বাংলাদেশের ভবিষ্যৎ। একটা নির্বাচন অনিবার্য। নির্বাচনকে যদি কেউ নস্যাৎ করার চেষ্টা করেন সেটা খুব দুঃখজনক হবে এবং সেটাকে, সেই চেষ্টাকে প্রতিহত করা উচিত। কিন্তু এই যে নির্বাচন প্রসঙ্গ বললেন, বিএনপির মহাসচিবের কথা আপনি তুলেছেন, তিনি বলেছেন এবার কারো ফাঁদে আর আমরা পা দেব না। এবং সালাউদ্দিন আহমেদ সাহেব বলেছেন যে নির্বাচন বানজাল করতে পরিকল্পিতভাবে ইস্যু সৃষ্টি করা হচ্ছে। আমরা চেয়েছিলাম গণতন্ত্র, পাচ্ছি মবতন্ত্র। কিন্তু একই সঙ্গে একটি পত্রিকায় অ্যাটর্নি জেনারেল যেটা বলেছেন মবতন্ত্র নিয়ে, দেশে মবতন্ত্র প্রতিষ্ঠিত হয়নি, কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটছে। এটা আমি ওনার সাথে একমত না। মানে মবতন্ত্র প্রতিষ্ঠা হয়েছে, এটা রাজনৈতিক কথা। এটা মানে এটার সাথেও যেমন আমরা একমত না, আবার যে ধরনের ঘটনা ঘটছে, একের পর এক ঘটছে, এটাকে বিচ্ছিন্ন ঘটনা বলাও ঠিক হবে না। এটা আসলে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে সরকারের চরম ব্যর্থতা। সরকারের অনেক কঠোর পদক্ষেপ নিয়ে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করা উচিত। এই যে আর ফাঁদে পা দেব না, ফাঁদটা কি আদৌ? ফাঁদটা আমি দেখেছি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবের কথা। উনি যেটা বলেছেন যে বিএনপিকে বিভিন্নভাবে প্রভোগ করা হচ্ছে যাতে বিএনপি প্রতিবাদ করে, এবং প্রতিবাদ করতে গিয়ে একটা সহিংসতা তৈরি হয়, যেই সহিংসতার জেরে নির্বাচন নস্যাৎ হয়ে যাবে। সেরকম একটা ফাঁদ পাতা হচ্ছে, সেরকম মানে বিভিন্নভাবে প্রভোগ করা হচ্ছে, যাতে উস্কানি দেওয়া হচ্ছে, যাতে বিএনপি এক ধরনের দিয়েছিল। আগের কথা তিনি বলেননি, আগে হয়তো এটাতে কি মনে হয় মেবি কিন্তু বিএনপি আর ফাঁদে পা দেবে না, যতই ফাঁদ পা, কিন্তু সেটা বিএনপির দিক থেকে নিঃসন্দেহে একটা প্রশংসনীয় চিন্তা যে বিএনপি অনেক বেশি ধৈর্য এবং মানে ধৈর্য নিয়ে পরিস্থিতি মোকাবেলা করছে, যতই উস্কানি হোক না কেন। আমরা দেখছি যে বিএনপি নেতাদের নিয়ে খুব অশ্লীল ভাষায়, অশালীন ভাষায় কথাবার্তা হচ্ছে, স্লোগান হচ্ছে, কথাবার্তা হচ্ছে। এমনকি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবকে নিয়েও অনেক আপত্তিকর অশালীন মন্তব্য আমরা দেখেছি। সেই ধরনের কাজ যারা করছেন তারা খুবই অন্যায় করছেন, এবং তারা যে রাজনীতির যে একটা সৌহার্দ্যপূর্ণ চমৎকার পরিবেশ থাকা উচিত সব দলের নেতাদের মধ্যে, আদর্শগত মতের দিক থেকে ভিন্নতা থাকতেই পারে, দল আলাদা করতে পারেন, কিন্তু ব্যক্তিগত সম্পর্ক, সামাজিক সম্পর্ক অবশ্যই সৌহার্দ্যের হওয়া উচিত। সেই সৌহার্দ্যের জায়গাটা যদি নষ্ট হয় গণতন্ত্র ব্যাহত হবে, এবং সেরকম একটা প্রচেষ্টার একটা গ্রুপের মধ্যে আমরা দেখছি। না, আপনি যেটা গণতন্ত্র ব্যাহত হওয়ার কথা বলছেন, বিএনপি নেতারা এই কথাও বলছেন যে সতর্কতার সঙ্গে যদি কর্মসূচি না দেওয়া হয় তাহলে গণতন্ত্র বিরোধী শক্তিরা সুযোগ পাবে। সেটা নিঃসন্দেহে, কারণ আমি খুব সরাসরি কথা বলি যে গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে যে পরাজিত শক্তি, যেই আওয়ামী লীগের কার্যক্রমকে নিষিদ্ধ করা হয়েছে, ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছে, এবং তার ভেতর দিয়ে যে
তাদের তো ন্যাচারালি তারা তো আর চুপ করে বসে থাকবে না, তারা ফিরে আসার চেষ্টা করবেই। এবং ফিরে আসার চেষ্টা করতে গিয়ে তাদের জন্যে যদি গণ অভ্যুত্থানের পক্ষের সব শক্তি ঐক্যবদ্ধ থাকে, সেক্ষেত্রে তাদের ফিরে আসার সুযোগটা খুব কম, কিংবা তাদের নাশকতা করার কিংবা সহিংসতা ঘটানোর সুযোগটা খুব কম। কিন্তু যদি মানে গণ অভ্যুত্থানের পক্ষের শক্তিগুলি আলাদা হয়ে একজন একজনের বিরুদ্ধে বিরোধী লিপ্ত হয়, তখন সেই বিরোধের ফাঁক দিয়ে উঠে আসার একটা সুযোগ থাকবে। সচিব, মানুষের মৃত্যু কখনোই কাম্য না, আমরা সেটা চাই না। এই যে গোপালগঞ্জের ঘটনায় নিহতদের ময়না তদন্ত হলো না, সুরতহালও হলো না, এটা কি ইঙ্গিত বলে? এটা খুব অস্বাভাবিক। এই ধরনের মৃত্যু অস্বাভাবিক মৃত্যুর পরে এটা তো স্বাভাবিক মৃত্যু না। তো যারা মারা গেছেন আমরা এই মৃত্যুতে শোক প্রকাশ করি এবং তাদের পরিবারের প্রতি সমবেদনা জানাই। যারা নিহত হয়েছেন তাদের যেহেতু তারা নিহত হয়েছেন স্বাভাবিক মৃত্যু না, তো স্বাভাবিকভাবেই সুরতহাল রিপোর্ট হওয়ার কথা, পোস্টমর্টেম হওয়ার কথা, সেগুলো না করে দাফন বা সৎকার করাটা খুবই অস্বাভাবিক। এবং আমি এই ধরনের ঘটনা দেখেছি বলে আমার মনে পড়ছে না। তো এইটা কেন হলো সেটা আসলে সরকারের ব্যাখ্যা দেওয়া উচিত, যে এই ধরনের এভাবে কেন তাদের দাফন বা ইয়ে করা হলো। মাননীয় প্রধান উপদেষ্টা বলেছেন জুলাই সনদ তৈরির প্রক্রিয়া হতে হবে স্বচ্ছ। সেই স্বচ্ছতার জায়গায় কিন্তু এখন পর্যন্ত কোনো ঘাটতি হয়। স্বচ্ছ কার কাছে? স্বচ্ছ বলতে আমরা দেখছি যে সব রাজনৈতিক দলের প্রতিনিধিরা আলোচনায় অংশ নিচ্ছেন, ঐকমত্য কমিশনের আলোচনায় অংশ নিচ্ছেন, আলোচনা টেলিভিশনে সরাসরি সম্প্রচারও করা হচ্ছে। তো সেরকম একটা ক্ষেত্রে স্বচ্ছতা আসলে বড় বিষয় না, বিষয় হচ্ছে যে ঐকমত্য হচ্ছে কিনা শেষ পর্যন্ত। আমরা দেখেছি যে 7-8টি গুরুত্বপূর্ণ বিষয়ে ঐকমত্য হয়েছে, বেশ কিছু বিষয়ে আলোচনার পর্যায়ে আছে। সেই ক্ষেত্রে আমরা আসলে মনে করি যে সব দলেরই প্রয়োজনে কিছু কিছু ছাড় দিয়ে হলেও একটা সমঝোতে আসার চেষ্টা করা উচিত। কারণ এই জুলাই সনদের দিকে সারা বাংলাদেশ তাকিয়ে আছে। যারা গণতন্ত্রে চায়, যারা গণতন্ত্রে বিশ্বাসী, তারা সবাই এই সনদের দিকে তাকিয়ে আছে যে বাংলাদেশের সত্যিকার অর্থে গণতন্ত্রের উত্তরণের পথে এটা একটা বড় পদক্ষেপ হবে। সেই জুলাই সনদ যাতে যে সময়ের মধ্যে হওয়ার কথা, জুলাইয়ের মধ্যে হওয়ার কথা, সেটা যাতে অবশ্যই হয়। এবং তারপরে কালকে প্রফেসর ইউনূস আরেকটা কথা বলেছেন যে সনদ চূড়ান্ত হওয়ার পরই নির্বাচনের প্রক্রিয়া শুরু হয়ে যাবে। এবং সেক্ষেত্রে এই মাসের মধ্যেই, জুলাইয়ের মধ্যেই সনদ চূড়ান্ত করে ঘোষণা করে যাতে নির্বাচনের পথে বাংলাদেশ এগোতে পারে, নির্বাচনের মধ্য দিয়ে গণতন্ত্রের উত্তরণ ঘটে, সেদিকে আসলে সবার নজর দেওয়া উচিত। কারণ গণতন্ত্রের কোনো বিকল্প নেই। যত কিছুই বলেন, আলটিমেটলি এই সরকার অনির্বাচিত সরকার। এই সরকার অনেক ম্যান্ডেট থাকতে পারে। আপনি যেটা বললেন গণতন্ত্রের কোনো বিকল্প নেই, নির্বাচনের কোনো বিকল্প নেই, কিন্তু দেশের যে সার্বিক পরিস্থিতি তাতে কি আদৌ মনে হয় যে কাঙ্ক্ষিত বা সেই ঘোষণা অনুযায়ী সেই মাসেই বা সেই সময়ে নির্বাচন হচ্ছে? সেই জায়গাতেই সবার সংশয়। যে কারণেই বিএনপিও বলছে যে নির্বাচন নস্যাতের ষড়যন্ত্র চলছে। সেই জায়গাগুলিতে আসলে অনেক সংশয় আছে, অনেক দ্বিধা আছে। কিন্তু বাংলাদেশের স্বার্থ যদি দেখেন আপনি, তাহলে আসলে যত দ্রুত সম্ভব নির্বাচন হওয়ার কোনো বিকল্প নেই। সেক্ষেত্রে ফেব্রুয়ারির কথা বলা হচ্ছে। ফেব্রুয়ারি একটা যৌক্তিক সময়, ফেব্রুয়ারির পরে যাওয়ার আসলে কোনো কারণ নেই। আমি তো ব্যক্তিগতভাবে মনে করি যে আরও আগেই হওয়ার সুযোগ ছিল, এখনও আছে, কিন্তু সেখানে ফেব্রুয়ারি সর্বোচ্চ। এরপরে যদি নির্বাচন পেছায়, সেটা আসলে দেশকে আরও সংকটের মধ্যে ঠেলে দেবে। কারণ আমরা দেখছি যে অনেক ক্ষেত্রেই মানে সরকার আইন শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে যেমন ব্যর্থ হচ্ছে, অর্থনীতিতে গতি সঞ্চার করতে, কর্মসংস্থান সৃষ্টিতে সরকার ভয়ঙ্করভাবে ব্যর্থ হচ্ছে। এবং নতুন কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে না, উৎপাদন বাড়ছে না, জিনিসপত্রের দাম দৃশ্যত কিছুটা নিয়ন্ত্রণে থাকলেও সেটা মানুষের আয়ের সাথে সঙ্গতি। সেই আলোচনাগুলো হয় এখন হয় না। মানুষের আয়, প্রকৃত আয় কমে যাচ্ছে, মানুষ বেকারত্ব বাড়ছে। এই জায়গাগুলিতে মানুষের যে আসলে দেশের যে নজর দেওয়া উচিত, যেটা আসলেই মানুষকে বাঁচিয়ে রাখার জন্য, মানুষকে স্বাচ্ছন্দ্যে রাখার জন্য, মানুষকে সুন্দরভাবে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য, সেই কাজগুলো হচ্ছে না, সেদিকে নজরই হচ্ছে না। সত্যি একটা জিনিস কি মনে হয় আপনার, যে নির্বাচন কমিশন থেকে গতকাল বলা হলো যে তফসিল ঘোষণার আগেও যাদের বয়স 18 বছর হবে তারা ভোটাধিকার পাবে, ভোটে অংশ নিতে পারবে। এই যে তরুণদের, তার মানে তরুণদেরকে গুরুত্ব দেওয়া হচ্ছে বেশি, তার মানে নির্বাচন যদি যত পিছায় তাহলে তরুণদের, ভোটারদের অংশগ্রহণটা তত বাড়বে। তরুণদের প্রতি এত আগ্রহ কেন সবার? না, স্বাভাবিকভাবেই আমাদের তরুণরা বেশি সংখ্যায় ভোটার হোক, ভোট দিক, সেটা আমরা চাই। এবং তরুণরাই তো আসলে দেশের ভবিষ্যৎ। কিন্তু এটা করতে গিয়ে অস্বাভাবিক কোনো কিছু যাতে না করা হয়, সেটার জন্য আমরা সতর্ক করছি। এবং একই সাথে একটা কথা বলছি যে
কেউ কেউ মনে করছেন যে তরুণরা বোধহয় সবাই আমার দলের, আচ্ছা। তরুণরা হলেই আমার ভোট বাড়বে। আচ্ছা। এই চিন্তাটা খুব ভুল। কারণ আমরা একটা জিনিস বলি যে বাস্তবতা হচ্ছে, আপনি যদি দেখেন যে গণঅভ্যুত্থানে এনসিপি নেতারা যারা এখন, তারা গণঅভ্যুত্থানের সামনের সারিতে থেকে নেতৃত্ব দিয়েছেন, তাদের অসাধারণ ভূমিকা আমরা তাদের প্রশংসা করি সবসময়। কিন্তু যারা শহীদ হয়েছেন তাদের অর্ধেকের বেশি হচ্ছে বিএনপির নেতাকর্মী। মানে যদি আমরা এখন পর্যন্ত গ্যাজেটের যারা পেয়েছি 844 জনের মধ্যে 400 জনের বেশি হচ্ছে বিএনপির। সো পেছনে কিন্তু সামনে এনসিপিতে যারা আছেন তাদের সামনে নেতৃত্বে রেখে পেছনে কিন্তু বিএনপির একটা বড় অংশ ছিল, এবং তার মধ্যে ছাত্রদল, যুবদল সহ বিএনপির একটা বড় তরুণ অংশ ছিল। তরুণরা যত বেশি সংখ্যক ভোটার হবে তার মানেই সেই ভোট এনসিপিতে পড়বে, এই আশা যদি কেউ করেন এটা ভুল হবে। কারণ এই ভোটারের একটা বড় অংশ কেন বলছেন, জামাতও আশা করছে, সবাই আশা করছে না, সেটা করলেও যেটা হচ্ছে যে এনসিপির সাথে সরকারের এক ধরনের একটা সম্পর্ক বহুদিন ধরেই দৃশ্যমান। হ্যাঁ, প্রকাশ্যে আসুক বা না আসুক, এটা আসলে কিন্তু ওপেন সিক্রেটের মতো। কিন্তু সেই তরুণদের ভবিষ্যৎ নির্মাণের পরিকল্পনা করি, সেটাই আমরা একটু আগে বলছিলাম যে তরুণদের জন্য যে কর্মসংস্থান সৃষ্টি, এত তরুণ শুধু কর্মসংস্থান সৃষ্টির কথাই বলি কেন, পড়াশোনার ব্যাপারটা এখন পর্যন্ত সেই জায়গায় বিশ্ববিদ্যালয় বা কলেজগুলোতে সেইভাবে পড়াশোনামুখী বা ক্লাসমুখী হওয়ার সেই প্রবণতা, সেটাও তো তৈরি হয়নি। সেই চেষ্টাটাও তো করতে হবে। একদমই নেই। এবং আমরা খুব অবাক হলাম যে শিক্ষা উপদেষ্টা হিসেবে ডক্টর ওয়াহিদুল মাহমুদ একই সাথে পরিকল্পনা এবং শিক্ষায় ছিলেন, পরে উনি ছেড়ে দিলেন, আরেকজন উপদেষ্টা আসলেন, এবং সেই উপদেষ্টাকে অদৃশ্য মানব মনে হচ্ছে আমার কাছে। তাকে কথা বলেন না বললেন নাকি আমি জানি না, উনি সামনে আসেন না, এবং তার কোনো অ্যাক্টিভিটিজও আমরা খুব একটা দেখি না। যে বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টদের, কলেজ স্টুডেন্টদেরকে ক্লাসে ফিরিয়ে নেওয়া, পড়াশোনার দিকে মনোযোগী করতে দেওয়ার জন্য শিক্ষা উপদেষ্টার, শিক্ষা মন্ত্রণালয়ের যে দায়িত্ব আছে, সরকারের যে দায়িত্ব আছে, সেই দায়িত্ব তো আসলে শিক্ষা উপদেষ্টার মাধ্যমে, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমে হবে, প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমে হবে। সেই জায়গায় আমরা আসলে তাদের তৎপরতাই দেখছি না। মানে কেমন যেন এক ধরনের অদৃশ্য, মানে কোনো দৃশ্যমান কোনো কিছু নেই। তো মানুষকে, বিশেষ করে তরুণদেরকে উদ্বুদ্ধ করার জন্য তো কথা বলতে হবে, সামনে আসতে হবে, কথা বলতে হবে। উদ্বুদ্ধ করা মানে তাদের ভবিষ্যৎ তৈরি করার কথা, ভবিষ্যৎ তৈরি করার জন্যই তাদের সাথে কথা বলতে হবে, তারা যাতে পড়াশোনায় মনোযোগী হয় সেজন্য তাদেরকে উদ্বুদ্ধ করতে হবে। সেই জায়গায় না গিয়ে আমি যদি চুপচাপ অফিসে বা বাসায়, মানে এটা কে কিভাবে নেবে জানি না, ধরেন ঘোষণা আসলো আসো রাজুতে, পঙ্গবলের মতো সবাই দৌড়ে এলো, আসো ক্লাসে, আসে না, কেউ আসে না, কেউ আসে না, কেউ আসে না। আসে না কারণ যে পড়াশোনার প্রতি মনোযোগ অনেক কমে গেছে। রাজনীতি আসলে কার জন্য? রাজনীতি মানুষের জন্য হওয়ার কথা। রাজনীতি মানুষের জন্য বলতে মানুষের জীবন উন্নয়নের জন্য, শিক্ষা, পড়াশোনা, অর্থনীতি, কর্মসংস্থান সবকিছুর জন্য হওয়া উচিত। সেইটা না হয়ে রাজনীতি শুধুই মানে এক ধরনের অনলি পলিটিক্স, মানে লাইফ বিল্ডিং না, রাজনীতি যেন জীবন। আমরা একটু সাফল্য নিয়ে কথা বলি। শ্রীলঙ্কা থেকে যদি টি20 এই ফরম্যাটের খেলাটায় যদি হেরে আসতো বাংলাদেশ, তাহলে আপনি চিন্তা করেন আলোচনাটা কোথায় দাঁড়াতো। ওই জন্য একটা জয় কিন্তু অনেক কিছু নির্ভর করে। এই যে আমাদের ছেলেরা টি20তে শ্রীলঙ্কা বধ করে আসলো, এখন যে শক্তিটা তৈরি হলো, পাকিস্তান এখন আসছে বাংলাদেশে 3-4 টি20 খেলা হবে, আপনার কি মনে হয় এই সাহসটার কাজে দেবে তো নাকি? নিঃসন্দেহে এটা মনোবল অনেক বাড়াবে। যদিও শ্রীলঙ্কায় প্রথম দুটো সিরিজ আমরা হেরে গেছি, জয়ের আশা ছিল। প্রথম সিরিজের প্রথম খেলাটা আমি টেস্ট এবং ওডিআইয়ের কথা বলছি। টেস্ট সিরিজে, ওডিআই সিরিজে আমরা জিততে পারিনি, কিন্তু শেষ সিরিজটা যেটা টি20 সিরিজ, সেখানে যে তার ভিতর দিয়ে আমাদের ছেলেদের মধ্যে মনোবল, যে বিশ্বাস তৈরি হয়েছে যে আমরা জিততে পারি, আমরা জিতি, সেই বিশ্বাসটা যাতে তারা ধরে রাখে। এবং এখন যখন পাকিস্তানের সাথে বাংলাদেশের মাটিতে টি20 সিরিজ শুরু হতে যাচ্ছে, আমরা আশা করছি যে ওরা সেই জয়ের মানসিকতা নিয়ে খেলবে এবং আমাদেরকে বিজয় উপহার দেবে। ওই যে একটা কথা বলেন না, বিজয় হলেই অনেক আনন্দ, পরাজয় হলেই মুষড়ে পড়া। তা সেই জায়গা থেকে বিজয়ের সময় আপনারা সবাই সাথে থাকবেন, পরাজয়ের সাথে থাকবেন, সেটাও তো ক্রিকেটাররা চায়। পরাজয় আমরা সাথে থাকি, আমরা কখনোই মানে এই যেমন আমাদের ছেলেরা, যেমন আমাদের মেয়েরাও খুব ভালো করছে ফুটবল, এটা তো অস্বীকার করা যায়। ওরা যখন চারটা পরপর চারটা খেলায় তারা জিতেছে, তো ছেলে মেয়ে সবারই, আমাদের নতুন প্রজন্মের সাথে আমরা সবসময় থাকতে চাই। অনেক ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, খেলাধুলার কথা বললাম, ক্রিকেট এবং ফুটবল, মেয়েদের ফুটবল, ছেলেদের ক্রিকেট এগিয়ে নিয়ে যাচ্ছে আমাদেরকে আশা জায়গায়। এইভাবে সকল সেক্টরে একটা প্রতিভার অন্বেষণ, প্রতিভার বিকাশ ঘটুক, দেশটা এগিয়ে যাক।
এটাই তো সমবেত প্রার্থনা। ভালো থাকবেন, খোদা হাফেজ।